গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন সরোজিনী চৌধুরীর লেখা একটি গল্প প্রভাময়ী। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। প্রদোষের ধূসর অঞ্চল সংসারকে আবৃত করিয়াছে। দূরে ভাগীরথীর তীরস্থিত শ্যামল বৃক্ষশ্রেণীর অন্তরালে দিবাকরের রক্তিম ছায়া ধীরে ধীরে মিলাইয়া যাইতেছে। নীলতোয়া ভাগীরথীর বক্ষে রক্তিম তপনের প্রতিবিম্ব স্তরে স্তরে গঠিত সুবর্ণ স্তম্ভের ন্যায় প্রতীয়মান হইতেছে। গগনমণ্ডল প্রায় মেঘ নির্মুক্ত, কোথাও কচিৎ দু একখানি শুভ্র হইতেও শুভ্রতর মেঘ। সুনীল সাগর বক্ষে ভাসমান তুষার শৈলের ন্যায় ইতস্তত প্রভাবিত হইতেছে। মৃদুমন্দ সান্ধ্য সমীরণ বিটপীপত্র কাঁপাইয়া লতা বল্লবীর কোলে প্রস্ফুটিত কুসুমগুলি দুলাইয়া জাহ্নবী বক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ তুলিয়া সেই উর্মিরাশির তালে তালে নাচিতেছে। পাঠক পাঠিকা, ওই শুনুন ভাগীরথীর কলধ্বনি কেমন মধুর। আবার ওই দেখুন কলনাদিনী ভাগীরথী তীরে ওই ফুল্ল কুসুমের ন্যায় বালক বালিকা দুইটি এক মনে একসাথে কি করিতেছে। কেমন পল্লব কোমল হস্তে ফুলের মালা গাঁথিতেছে। ওই কচি কচি হাতগুলির চেয়ে কি ওই ফুলগুলি বেশি কোমল? বালকের মালা গাঁথা হইল। নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বালক বলিল, দেখো আমার মালা গাঁথা তোমার আগে হইয়াছে। বালিকা তাহার সরল বড় বড় চক্ষু দুইটি তুলিয়া একটু গম্ভীরভাবে বালকের মালা গাছটির প্রতি চাহিল। সে দৃষ্টি বড় মধুর, তাহা জটিল ঈর্ষার কটাক্ষ না হইলেও সরলতাময় খুব ব্যঞ্জক। তাহার পর বালিকা সেই পটল চেহারা চক্ষু দুটোতে একটু হাসির রেখা ফুটাইয়া বলিল, তার হবে না, তুমি যে আমার কত আগে মালা গাঁথা আরম্ভ করেছিলে। বালক বলিল, তা তো বুঝলাম, আমার মালা কেমন ভালো হয়েছে দেখেছ? তোমার তো আর এমন হচ্ছে না। ক্রমশ এরূপ কথায় কথায় একটা ছোটখাটো রকমের বিবাদ বাঁধিল। বালিকা রাগ করিয়া অর্ধগ্রথিত মালাটা ছিঁড়িয়া ফেলিল। বালক হাসিতে হাসিতে নিজের মালা ছড়াটা বালিকার কবরীতে পড়াইয়া দিল। বালিকার মুখে এবার হাসি ফুটিল। দুজনে ছিন্ন মালার ফুলগুলি লইয়া একটা একটা করিয়া ভাগীরথীর জলে ভাসাইতে আরম্ভ করিল। বালিকা বলিল, দেখো এবার আমার ফুলটি কেমন সকলের আগে ভাসিয়া চলিয়াছে। বালক হাসিয়া বলিল, বা মজা যে। বালক আর কিছু বলিল না। তাহার বয়স অধিক হইলে সে হয়তো বালিকাকে বলিত, আচ্ছা এবারে তোমারই জয়। এইরূপে সন্ধ্যার অন্ধকার ক্রমে গাঢ় হইল। বিধুকর বিধৌত নির্মল গগনে অযুত নক্ষত্র হাসিল। অদূরে দেবালয় হইতে আরতির শঙ্খ ঘণ্টাধ্বনি শ্রুত হইল। বালিকা বলিল, চলো রাত হয়ে এলো, বাড়ি যাই। উভয়ে গৃহাভিমুখে চলিল। একটি চৌমাথার উপরে যাইয়া বালক বলিল, আমি তবে চললাম। বালিকা বলিল, এসো না, আমাদের বাড়ি হয়ে যেও। বালক বলিল, না, তাহলে মাস্টার মহাশয় এসে বসে থাকবেন, কাল সকালবেলা আবার যাব। এই বলিয়া বালক বিদায় লইল। বালিকাও চৌমাথার অনতি দূরে একটি দ্বিতল বাড়িতে প্রবিষ্ট হইল। যোগেন্দ্রবাবু পাটনার একজন ধনী জমিদার। পল্লীগ্রাম অস্বাস্থ্যকর বলিয়া তিনি বৎসরের অধিকাংশ সময়ই পাটনা শহরের বাড়িতে বাস করেন। প্রথমা স্ত্রীর পরলোক গমনের পর ইনি পুনরায় দ্বার পরিগ্রহ করিয়াছেন। ইহার পূর্বপক্ষের একমাত্র বালিকা কন্যা প্রভাময়ীর সহিত পূর্বে আমাদের সাক্ষাৎ লাভ হইয়াছে। প্রভার সহিত আমাদের যখন প্রথম দেখা হয় তখন প্রভার বয়স মাত্র 8 বৎসর। প্রভার সঙ্গে সেই বালকের নাম
বিমল। ভাগীরথীর তীরে যখন বিমলের সহিত পাঠক পাঠিকার সাক্ষাৎ হয় তখন তাহার 13 বৎসর বয়ক্রম। বিমলের পিতা পরলোকগত দীনেশবাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ভূসম্পত্তিতে প্রায় 1200 টাকা বাৎসরিক আয় ছিল। বিমল 5 বছর বয়সে পিতৃহীন হয়। অদৃষ্ট চক্রের আবর্তনে তাহার লক্ষ্মীরূপা মাতৃদেবীও ইহলোক ত্যাগ করেন। বিমল এই শৈশবেই পিতৃমাতৃহীন হইল। দীনেশবাবু যখন পাটনায় বদলি হইয়াছিলেন সে সময় শহরের উপর একটা পাকা বাটি ক্রয় করেন। পিতৃশশা ও একজন বৃদ্ধ কর্মচারীর তত্ত্বাবধানে থাকিয়া বিমল পাটনা স্কুলে অধ্যয়ন করে। খেলাধুলোয় 3 বছর কাটিয়া গেল। প্রভার বয়স এখন 11 বৎসর। বিমলের 16 বৎসর উত্তীর্ণ হইতে চলিল। বয়োবৃদ্ধির সহিত উভয়ের বালোচিত সরল ভালোবাসা ক্রমে গভীর হইতে গভীরতর হইতে চলিল। সুতরাং ক্রমে উভয়ের দেখাশোনা এক প্রকার বন্ধ হইয়া আসিল। উভয়ের মনে এখন পরস্পরের জন্য কেমন একরকমের ব্যাকুলতা আসিয়া উপস্থিত হইল। প্রভার এখন আর সে সরল মধুর হাসিটি নাই। সে এখন মনের ভাব গোপন করিতে শিখিয়াছে। বিমলের এখন আর সে সদানন্দ ভাব নাই। প্রভার অদৃষ্ট যোগ বিমাতা তাহার প্রতি বড় ভালো ব্যবহার করিতেন না। প্রভা যদি এখনো বিমলদের বাড়ি যাইত তাহা হইলে বিমাতার অম্লমধুর বাণীর ভাণ্ডার প্রভার কল্যাণে কিছু শূন্য হইত। প্রভা সহাস্য মুখে যাইয়া বিমাতার আঁচল ধরিত। কিন্তু প্রভার দুর্ভাগ্যবশতই বিমাতা ঠাকুরানীর সে চির অসন্তুষ্ট মুখে ভুলিয়াও হাসি ফুটিত না। প্রভা কিন্তু সুযোগ পাইলেই বিমলদের বাড়ি যাইয়া উপস্থিত হইত। বিমলও মধ্যে মধ্যে প্রভাদের বাড়ি আসিত। যোগেন্দ্রবাবু স্ত্রী শিক্ষার বিশেষ পক্ষপাতী ছিলেন। আর শৈশব কন্যাকে লেখাপড়া শিখাইয়াছেন। প্রভার বিমাতার ইহাতে সনাতন অসন্তোষের মাত্রাটা কিছু বাড়িয়া গিয়াছিল। কারণ তিনি সরস্বতীর কৃপায় ক অক্ষর লিখিতে 3টা কলম ভাঙিতেন। সুবিধামতো তার কল্পনাকুশল মনের সাহায্যে প্রভাময়ীর নানারূপ নিন্দার সৃষ্টি করিয়া ফেলিতেন। বিমাতার এরূপ আচরণেও প্রভা তাহার সহিত কোনোদিন বড় করিয়া কথাটা কহে নাই। যোগেন্দ্রবাবুর ইচ্ছা বিমলের সহিত কন্যার বিবাহ দেন। কিন্তু প্রভার প্রতি স্নেহ প্রদর্শন করিয়া বিমল যোগেন্দ্রবাবুর অশেষ গুণবতী স্ত্রীর কুটিল কটাক্ষে পড়িয়াছিলেন। ওই নিমিত্ত যোগেন্দ্রবাবুর মানস সিদ্ধির পক্ষে একটা কঠিন রকমের কণ্টক সৃষ্টি হইল। যোগেন্দ্রবাবু স্ত্রীর নিকট এই অভিপ্রায় ব্যক্ত করিলে স্ত্রী বলিলেন, ও ছেলের যে রকম সকম তাহাতে ও যে কালে ভালো হবে বোধ হয় না। তবে তোমার মেয়েকে তুমি দুঃখী করিবে, আমি বাধা দেই কেন? তবে যদি আমার মত চাও, আমি বলি এ বিবাহে ভবিষ্যৎ ভালো হইবে না। ঘরে শ্বশুর শাশুড়ি নাই, ইহাও তো দেখিতে হইবে। স্ত্রীর শেষের যুক্তিটা যোগেন্দ্রবাবুর মনে বড় ধরিল। তিনি বুঝিতে পারিলেন না স্বামীর প্রাণভরা ভালোবাসা পাইয়া বা প্রভা সুখী হয়। এই জন্য প্রভার হিতাকাঙ্ক্ষিনী বিমাতার এত যুক্তিতর্ক। প্রভার অদৃষ্ট অলক্ষ্যে নিষ্ঠুর হাসি হাসিল। সন্ধ্যা হইয়াছে। পাটনার পার্শ্বদেশ ধৌত করিয়া পোৎসলীলা ভাগীরথী কলকল নাদে ছুটিয়াছে। ভাগীরথীর তীরে অগণিত সৌধমালা শহরের শোভাবর্ধন করিতেছে। ইহারই একটা দ্বিতল গৃহে ফুল্লকুসুম সদৃশ্য একটা বালিকা উন্মুক্ত বাতায়ন পথে ক্ষুদ্র তরঙ্গভঙ্গ শোভিত জাহ্নবী বক্ষের প্রতি নিনিমেষ নয়নে চাহিয়া আছে। ওই ভাগীরথীর শ্রুতি সুখকর। জলকল্লোল কি বালিকার শ্রবণে প্রবেশ করিতেছিল? বালিকা জাহ্নবীর দিকে চাহিয়া আছে বটে, কিন্তু সেই স্থির ধীর উদাস নেত্রযুগল দেখিলে বোধ হয় না যে বালিকার দৃষ্টি কোনো বিশেষ পদার্থের উপর পতিত হইয়াছে।
তবে কি বালিকা আকাশের দিকে চাহিয়া আছে? জড় জগৎ পরিত্যাগ করিয়া ওই অপার্থিব দৃষ্টি কি অন্তরিক্ষে বিচরণ করিতেছে? সে দৃষ্টি কালোচিত নহে, গভীর চিন্তাপূর্ণ। সহসা প্রকোষ্ঠে কে প্রবেশ করিল। প্রভা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া মুখ ফিরাইল, দেখিল বিমল আসিতেছে। সে গম্ভীর মুখখানিতে একটু হাসি দেখা দিল। বিমল ঈষৎ হাস্য করিয়া বলিল, প্রভা, অমন এক মনে কার কথা ভাবছিলে? যার সঙ্গে বিয়ে হবে তার কথা কি? প্রভা বলিল, যাও, তোমার তো কেবল ওই কথা। বিমল কহিল, তবে অমন করে দীর্ঘ নিঃশ্বাস ফেললে যে? বিমল প্রভার বাম কপলে একটা মধুর করাঘাত করিল। পাঠক পাঠিকা, আপনারা কি তাহাকে আঘাত বলিতে চান? দিনের পর দিন যাইতে লাগিল। সময় বড় নির্দয়, একদণ্ডও বসিয়া থাকিতে পারে না। তাহা যদি পারিত, তবে কত লোকের সুখের স্বপ্ন এমন সহসা ভাঙিয়া চুরিয়া তাহাদিগের জীবনকে এমন চির অবসাদময় করিতে পারিত কি? প্রভার বিবাহের সম্বন্ধ স্থির হইল। হরিদাসপুরের জমিদার প্রতুল রায়ের পুত্র কিরণচন্দ্রের সহিত বিবাহ হইবে, ইহাই নির্ধারিত হইল। বিমল শুনিলেন বরের নাকি অশেষ গুণ, বিদ্যায় দিগ্গজ, মদিরা দেবীর প্রিয় শিষ্য। ভাবিলেন, প্রভা আমার হইল না, ইহাতেও তত কষ্ট পাইতাম না, কিন্তু প্রভা এমন পশুর হাতে পড়িল, ইহা সহ্য হয় না। বিধাতা প্রভার কপালে এত দুঃখ লিখিয়াছিলেন। প্রচুর সম্পত্তি লোভে যোগেন্দ্রবাবু প্রভাকে এমন অকুল পাথারে ভাসাইবেন, তাহা বিমল কোনোদিন স্বপ্নেও ভাবিয়াছিল না। বিমল সমস্ত জগৎ অন্ধকার দেখিতে লাগিল। একদিন অপরাহ্নে প্রভা নিজের প্রকোষ্ঠে একাকী পালঙ্কের উপর বসিয়া একখানি চিঠি লিখিতেছিলেন। দুই তিনখানি ছিঁড়িয়া অবশেষে একখানিতে লিখিল, বিমল, তুমি বলিয়া গিয়েছিলে আজ আসিবে, কই কতক্ষণ যে গেল। এমন সময় বিমল পা টিপিয়া টিপিয়া সেই প্রকোষ্ঠে প্রবেশ করিয়া প্রভার পশ্চাতে আসিয়া দাঁড়াইল। বোধহয় সামান্য পদশব্দ হইয়াছিল। প্রভা পশ্চাৎ দিকে দৃষ্টিপাত করিল। বিমলকে দেখিয়া অমনি লজ্জায় সংকুচিত হইয়া চিঠির কাগজখানি বস্ত্র অন্তরালে লুকাইয়া উঠিয়া দাঁড়াইল। সেই বিষাদ গম্ভীর মুখে হাসি ফুটিল, কিন্তু উভয়ে নীরব। বিমল ভাবিলেন, প্রভা এখনো তেমনই হাসিতেছে, তবে কি অভাগিনী এখনো বিবাহের কথা জানিতে পারে নাই? নীরবতা ভঙ্গ করিয়া বিমল বলিলেন, প্রভা, তুমি চিঠিতে যাহা লিখিতেছিলে তাহা কিন্তু আমি দেখিয়াছি। তুমি কি এখনো কিছু শুনিতে পাও নাই? প্রভা যেন আকাশ হইতে পড়িল। সে হাসি অধরের প্রান্তে মিলাইয়া গেল। ভীত কম্পিত স্বরে প্রভা বলিল, কই শুনি নাই, শীঘ্র খুলিয়া বলো, আমার প্রাণ কেমন করিতেছে। বিমল তাহাকে সে বিষম সংবাদ দিল। প্রভার সকল শরীর কাঁপিতে লাগিল, চতুর্দিক যেন অন্ধকার হইয়া আসিল। প্রভা ভাবিল, সে কি স্বপ্ন দেখিতেছে? প্রভার চক্ষু দুইটি জলে ভাসিয়া আসিল। কাষ্ঠ পুত্তলিকার মতো বিমলের দিকে চাহিয়া রহিল। বিমল অদৃষ্টের দোহাই দিয়া প্রভাকে অনেক বুঝাইলেন। সংসারে যে দুঃখ সহিতে পারে সেই সুখী, তাহাও বলিলেন। কিন্তু তাহারও গণ্ডদেশ হইতে এক বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। প্রভা আর কি থাকিতে পারে? দুই হাতে মুখ চাপিয়া অশ্রু বিসর্জন করিতে লাগিল। তাহার কোমল হৃদয়ে আজ যে ক্ষত হইয়াছে, তাহা আরোগ্য করিবার ক্ষমতা এ সংসারে কাহারও নাই। সে ক্ষত তাহার জীবনের সঙ্গী। ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। বিমল অনেক কষ্টে প্রভার নিকট বিদায় লইয়া বাড়ি আসিলেন।
ইহার পর কালপ্রবাহের অবিরাম গতিতে 2 বৎসর অতীতের অতল সিন্ধু জলে বিলীন হইয়া গিয়াছে। প্রভা আজ বিবাহিতা। প্রভা সেই যে বিবাহের 3 মাস পরে শ্বশুরালয়ে গিয়াছে, তাহার পরে পিত্রালয় দর্শন তাহার ভাগ্যে ঘটিয়া ওঠে নাই। কারণ শাশুড়ি দেবী ছাড়িয়া দিতে বড় নারাজ। কারণও আছে, পুত্রবধূ নিকটে না থাকিলে তাহার গালিগালাজ প্রিয়তা অথবা প্রভুত্ব প্রিয়তা মাঠে মারা যায়। যাহা হোক, প্রভা প্রায় 2 বৎসর হইল পিত্রালয়ে যায় নাই। পাঠক পাঠিকা, প্রভা এখন আর সে প্রভা নাই। দিনরাত্রি ভাবিতে ভাবিতে প্রভার সোনার শরীর কালি হইয়া গিয়াছে। সে ভাষা ভাষা চোখ দুইটি কোটরগত হইয়াছে। তাহাতে আবার স্বামী উশৃঙ্খল চরিত্র। কোনো দিন মুখ তুলিয়া ভালো করিয়া কথাটিও বলেন না। শাশুড়িও কটু ফাঁসিনি। প্রভার শরীর দিন দিন ক্ষীণ হইতে ক্ষীণতর হইতে লাগিল। প্রভা জ্বর রোগে আক্রান্ত হইল। অসুখের মধ্যেও প্রভা শাশুড়ির ভয়ে শয্যা হইতে উঠিয়া কত কাজ করিত। সময় সময় এক কাজ করিতে অন্য কাজ করিয়া ফেলিত। শাশুড়ির নিকট কত বকুনি খাইত। এরূপ অত্যাচারে জ্বর ক্রমে কঠিন হইয়া দাঁড়াইল। শয্যা হইতে গাত্রোত্থানের শক্তি আর প্রভা রহিল না। অবশেষে কিরণবাবুর খেয়াল হইল বউয়ের জ্বর হইয়াছে বটে। এরূপ নিষ্কর্মা একটি স্ত্রীলোককে এখন ঔষধপত্র ও আহার যোগান কিরণবাবুর নিকট বিরক্তিকর ও অযৌক্তিক বলিয়া বোধ হইল। যোগেন্দ্রবাবুর নিকট চিঠি লেখা হইল, তিনি যেন অচিরে আসিয়া কন্যাকে লইয়া যান। যোগেন্দ্রবাবু সহসা কন্যার এরূপ পীড়ার সংবাদে মহাচিন্তিত মনে আসিয়া উপস্থিত হইলেন। আসিয়ায় প্রভাময়ীর শরীরের অবস্থা দেখিয়া তাহার প্রাণ উড়িয়া গেল। ডাক্তার ডাকাইলেন। ডাক্তারেরা রকম সকম বুঝিয়া প্রভাকে নৌকাপথে পাটনা হইতে লইয়া যাইতে উপদেশ দিলেন। যোগেন্দ্রবাবু একখানি নাতিবৃহৎ বানশি ভাড়া করিয়া কন্যাকে লইয়া একজন ডাক্তার সমেত পাটনা যাত্রা করিলেন। যেদিন প্রভার বিবাহ হইয়া গেল, যেদিন হইতে প্রভা পরের হইল, সেদিন হইতেই বিমল গৃহত্যাগী। বিমল নানা দেশ ঘুরিয়া অবশেষে বারাণসী ধামে আসিয়া উপস্থিত হইল। একদিন সন্ধেবেলা বিমল ভাগীরথী তীরে আসিয়া বসিলেন। দেখিলেন সেই ভাগীরথী সেই একই কলকল নিনাদে সাগরের দিকে ছুটিয়াছে, আর আকাশে চাঁদ হাসিতেছে। ভাগীরথী বক্ষে চন্দ্রকিরণ প্রতিফলিত হইয়া জাহ্নবী জলে অসংখ্য হীরকখণ্ড সদৃশ্য ভাসিতেছে। জাহ্নবীর প্রাণের উচ্ছ্বাস ভরে সাগরের দিকে ছুটিয়াছে। সংসারের কোনো বাধা বিঘ্নই তো তাহার সে গতি ফিরাইতে পারে নাই। তবে মানুষের প্রতি মানুষের প্রাণের গতি নির্দয় সংসারের বাধা বিঘ্নে লক্ষ্যভ্রষ্ট হয় কেন? বিমল ভাবিতে ভাবিতে আকুল হইলেন। স্বভাবের সেই রমণীয় সৌন্দর্য তাহার হৃদয় বিমোহিত করিতে পারিল না। বিমল আজও সন্ন্যাসী হইতে পারেন নাই। বিমল এরূপ চিন্তামগ্ন চিত্তে ভাগীরথীর তীরে বসিয়া আছেন। এমন সময় সেই স্থানে একখানি নৌকা আসিয়া ভিড়িল। নৌকার ভিতর হইতে একটি ভদ্রলোক বাহির হইলেন। সেই চিন্তাক্লিষ্ট মুখ দেখিবা মাত্রই বিমল চিনিলেন প্রভার পিতা যোগেন্দ্রবাবু। বিমল যোগেন্দ্রবাবুকে দেখিয়া বিস্মিত হইলেন, কিন্তু কোনো কথা কহিলেন না। যোগেন্দ্রবাবু নৌকার উপর হইতে বিমলের প্রতি একদৃষ্টে চাহিয়া রহিলেন, যেন চেনা মুখ, অথচ ভালো করিয়া চিনিতে পারিতেছেন না। হঠাৎ সেই বিষণ্ণ মুখে বিস্ময়পূর্ণ হাসি দেখা দিল। নৌকা হইতে তাড়াতাড়ি নামিয়া আসিয়া বিমলের হাত ধরিয়া কহিলেন, বিমল, এই সন্ন্যাসীর বেশে এতদিন কোথায় ছিলে? বিমল লজ্জায় মস্তক অবনত করিলেন। সংক্ষেপে তাহার সেই 2 বৎসর ব্যাপী জীবন কাহিনী বলিলেন। তাহার পর জিজ্ঞাসা করিলেন,
আপনি এখন এখানে কোথা হইতে আসিলেন? প্রয়োজনই বা কি? যোগেন্দ্রবাবু সকল কথা বলিয়া তাহার সঙ্গে নৌকায় পাটনায় ফিরিয়া যাইতে অনুরোধ করিলেন। বিমলের সে বিষাদ গম্ভীর মুখে যেন আর একটা বিষাদের ছায়া পড়িল। বিমল কি আর তীরে থাকিতে পারেন? যোগেন্দ্রবাবুর সঙ্গে নৌকায় আসিয়া উঠিলেন। যাও, প্রভাকে দেখিয়া আসো বলিয়া যোগেন্দ্রবাবু নৌকার ছাদে গিয়া বসিলেন। বিমল ভেতরে যাইয়া দেখিলেন প্রভা অজ্ঞান অবস্থায় বিছানার সহিত মিশিয়া রহিয়াছে। প্রভার সে সোনার কান্তি কালিমাময় হইয়া গিয়াছে। সে সুগঠিত সোনার দেহ কঙ্কালসার হইয়াছে। সে আকর্ণ বিশ্রান্ত চক্ষু কটুরগত, নির্মিলিত। সে দৃশ্য দেখিয়া বিমলের বুক যেন বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। ধীরে ধীরে প্রভার পার্শ্বে আসিয়া বসিলেন। সহসা প্রভা চক্ষু উন্মীলন করিল। বিমলের দিকে বিশ্ব আবিষ্ট চক্ষুতে চাহিয়া মৃদুস্বরে বলিয়া উঠিল, আমি প্রতিদিন এমন স্বপ্ন দেখি না কেন, ঠিক যেন সত্যি বলে বোধ হয়। বিমল দেখিলেন প্রভা অত্যাধিক জ্বরের যন্ত্রণায় অচিন্ত পূর্ব ব্যাপার স্বপ্ন মনে করিতেছে। বিমল বলিলেন, প্রভা, এ স্বপ্ন নহে, আমি সত্যই এখানে আসিয়াছি। জ্বরের গ্লানিবশত এরূপ মনে করিতেছ? প্রভার সেই রোগক্লিষ্ট মুখে বিস্ময়পূর্ণ হাসির রেখা ফুটিতে না ফুটিতেই মিলাইয়া গেল। প্রভা সবিস্ময়ে একদৃষ্টে বিমলের মুখের দিকে চাহিয়া রহিল। বাম চক্ষুর প্রান্ত দিয়া এক বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। পাঠক পাঠিকা, সে চিত্র অঙ্কিত করিবার শক্তি আমার নাই, তুমি হৃদয়ে অনুভব করিয়া লও। গঙ্গার প্রশান্ত বক্ষের উপর সন্ধ্যার অন্ধকার গাঢ় হইতে গাঢ়তর হইয়া আসিতেছে। আকাশে এক একটি করিয়া কত তারা ফুটিয়া উঠিল। সম্মুখে ভালো কুল মিলিবে এই আশায় যোগেন্দ্রবাবুর পানশিখানি সেই সন্ধ্যার গাঢ় অন্ধকার ভেদ করিয়া ঝুপঝুপ শব্দে দাঁড় ফেলিয়া ধীরে ধীরে গঙ্গার বাম তীর দিয়া অগ্রসর হইতে লাগিল। দক্ষিণের দূরবর্তী তীরের উপর একখানি কৃষ্ণবর্ণ গ্রামের ছায়া গঙ্গার শান্ত জলে প্রতিফলিত হইয়াছে, আর বামের অদূরবর্তী তীরের উপর ঘরবাড়ি কোথাও কিছু নাই। সেই সন্ধ্যা অন্ধকার ভেদ করিয়া যতদূর দৃষ্টি যায় প্রান্তর ধুধু করিতেছে। নৌকার ভেতর প্রভাময়ী মৃত্যুশয্যায়। প্রভার শিয়রে বিমল অথবদনে বসিয়া আছে, চক্ষু রক্তবর্ণ। লোকলজ্জা আজ তাহার হৃদয়ের ভাব লুকায়িত রাখিতে পারে নাই। বিমলের নিরাশ বিস্ফারিত চক্ষুদয় হইতে মধ্যে মধ্যে অশ্রু গড়াইয়া পড়িতেছে। শয্যার এক পার্শ্বে যোগেন্দ্রবাবু, অন্য পার্শ্বে ডাক্তার বসিয়া ঘন ঘন রোগীর নাড়ি পরীক্ষা করিতেছেন ও 2-1 মিনিট অন্তরই কি একটা ওষুধ দিতেছেন। কাহারও মুখে কথা নাই, সকলের মুখেই কি একটা ভয়ানক আতঙ্ক ও বিষাদের কালিমা পড়িয়াছে। প্রভার চক্ষুদয় অর্ধ নির্মিলিত, কেবল মধ্যে মধ্যে চক্ষু বিস্ফারিত করিয়া কখনো পিতার দিকে আবার কখনো বিমলের দিকে চাহিতেছে। সে চাহনি নির্বাণ উন্মুখ প্রদীপের জ্যোতির্ন্যায় উজ্জ্বল। এই ঘোর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া যোগেন্দ্রবাবু ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন, এখন কেমন দেখিতেছেন? ডাক্তারবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, অবস্থা ক্রমেই খারাপ দেখিতেছি। ভগবান কুলে আনিবেন এরূপ আশা দেখি না। প্রভা আরেকবার বিস্ফারিত চক্ষে পিতার দিকে চাহিল। প্রাণের কত অপূর্ণ আশা সে দৃষ্টি ক্রমে বিমলের প্রতি স্থাপিত হইল। অনেকক্ষণ পর অতি ক্ষীণ অস্ফুট কণ্ঠে যাই কথাটা শোনা গেল। চক্ষু নিমীলিত হইল। চিরদিনের জন্য
সংসারের আলোক নিবিল। স্বর্গের প্রাণী আপনার আলোয় ছুটিয়া গেল। বাহিরে মাঝিরা আকাশের দিকে চাহিয়াছিল, দেখিল সেই বিরল নক্ষত্র শান্ত গগনের একটা উজ্জ্বল তারকা স্থান হইতে সবেগে ছুটিয়া আসিয়া দূরস্থিত গঙ্গা ও আকাশের সঙ্গমস্থলে মিশিয়া গেল। নৌকা তীরে ভিড়িল। সন্ধ্যার তরল অন্ধকার রজনীর গাঢ় অন্ধকারে পরিণত হইল। গঙ্গার সেই শান্ত তীরে আশ্বিনের সেই প্রথম রজনীতে সেই ঘন নৈশ তিমির ভেদ করিয়া চিতাগ্নি হুহু করিয়া জ্বলিয়া উঠিল। প্রভার শেষ চিহ্ন অনন্তে বিলীন হইয়া গেল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সরোজিনী চৌধুরীর লেখা একটি গল্প প্রভাময়ী। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।